নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকের বিষয় হচ্ছে ঋতব্রত। তা আগে বলে নিই যে এবারে যে বিজেপির বিরাট জয় গত বিধানসভা নির্বাচনে, এই জয়টাকে বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে দেখছে। কেউ বলছে যদি তৃণমূল জিতে যেত তাহলে কী হতো। তা কিছু লোক বলে যে তৃণমূল জিতলে নাকি মুসলিমরা এসে আমাদের মা বোনেদের টেনে নিয়ে যেত, নামাজ পড়তে হতো হিন্দুদেরও, এরকম বলে টলে। কিন্তু যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে ঋতব্রত। এই ঋতব্রত প্রসঙ্গটা অনেক অনেক কিছু আছে এর মধ্যে। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগে না যে 5টা এমএলএকে ঘোরাতে কোটি কোটি টাকার প্রয়োজন হয়, অন্য রাজ্যের হোটেলে রাখতে হয় তাদের জামাই আদর করে, এবং নামী লোকের সঙ্গে যায়, নামী কোনো যার মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে সেই সমস্ত নেতারাই সাধারণত এসব ভাঙাতে পারে। তো আমাদের এখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটা কম বয়সী দলবদলু সিপিএম থেকে বিতাড়িত ছেলে, তার কেমন হিম্মত, তার কেমন ক্ষমতা যে ওই 60 জন বিধায়ককে সে ভাঙিয়ে নিয়ে হাইজ্যাক করে নিয়ে চলে গেল এবং খুব দম্ভের সঙ্গে কলকাতাতেই রাখলো। প্রত্যেকেই ঋতব্রত প্রাণ, যে মনে হয় যে দু একজনের মধ্যে বেইমানি করতে পারে, একগাট্টা হয়ে রয়েছে। সেখানে কোনো তৃণমূলের কোনো মানে পিছিয়ে তৃণমূলে যাওয়ার কোনো চান্স ওরা রাখেনি। তাহলে কি যে একটা বিরাট কিছু ঘটনা মধ্য দিয়ে এই দলটা তৈরি হয়েছে, নব তৃণমূল যেটা বলছি, যেটার প্রধান হচ্ছে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কীরকম না, ভোটের আগে একটা হাই ভোল্টেজ মিটিং হয়েছিল তৃণমূল ভবনে। তৃণমূল ভবনে কি কোনো হোটেলে, এটা অনুমান করে বলছি না, এটা রীতিমতো খবর আছে যে সেই সেই হাই ভোল্টেজের মিটিংয়ে আমেরিকা থেকে কেউ এসেছিল, সব নাম তো মনে রাখা সম্ভব নয়। এছাড়া বাংলাদেশ থেকে জামাতের লোকজন এসেছিল এবং তারা মিটিং করেছে। এতে কিন্তু তৃণমূলের হিন্দু অংশটা, বাঙালি অংশটা, মুসলিম ইনক্লুডিং মুসলিমস, বাঙালি অংশটা তাতে কিন্তু ভয় পায়। তারা বুঝতে পারে কোনো গভীর গভীর অন্ধকারের দিকে তাদের ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। তারা তখনই তৎপর হয় যেখান থেকে এই নদী, এই নৌকা ছাড়তে হবে। তখনই তাদের মধ্যে গুঞ্জন শুরু হয় যে কী করা যায়। তখনই তারা ঋতব্রত, কম বয়স, সিপিএম থেকে বিতাড়িত মানুষ, এখনও সিপিএমের ভিতর প্রচুর লোকজন আছে। তা একটা এমন কিছু জায়গায় যেতে হবে, নির্ভরযোগ্য জায়গায় যেতে হবে। তখন ওরা সবাই মিলে ঋতব্রতকে ঠিক করে যে তুমি আমাদের নেতা, তুমি আমাদের আলোর রাস্তা দেখাও। আলোর রাস্তা দেখাবে না অন্ধকার যাই না, ঋতব্রতর প্রতি আমারও খুব একটা জ্ঞান নেই। তারপরে যেটা হলো যে দিল্লির বঙ্গভবনে অধুনা মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারীর সঙ্গে ঋতব্রত দেখা হলো সৌজন্যমূলক। সেটা কোনো কোনো জায়গায় দেখলাম ইউটিউবে রয়েছে। ব্যাস এইটুকুই। কিন্তু তলায় তলায় যেটা ঘটেছে সেটা হচ্ছে কি, আলো থেকে, অন্ধকার থেকে আলোর উত্তরণের জন্যে এই লোকগুলো এইভাবে করেছে। এদেরকে গ্ল্যামারাইজ করার আমার কোনো দরকারও নেই, আমি প্রয়োজনে মনে করি না। সামান্য একটা খবর, সূত্রের খবর, যে একটা কিছু ঘটেছিল যার জন্যে একটা অজানা ছেলে ঋতব্রত, সে রীতিমতো একটা বিরোধী দলের নেতা, এবং কী আছে তার যে তার সঙ্গে সবাই চলে যাবে, এবং চলে যাচ্ছে মানে কি, মানে অন্তর থেকে যাচ্ছে, নাহলে তো টাকা পয়সার জন্য গেলে তো বুঝতে যেত, এবং সব কটা যেত না, একদম 60-60, তাকে বলে 60-60 টান। এইভাবে এইভাবে তৃণমূল দলটা আলোর পথে গেল, অন্ধকার থেকে আলোর পথটাকে নিয়ে আলো একটা রাস্তা তারা ধরেছে। এবার প্রশ্ন হচ্ছে কি, যদি তৃণমূল জিততো, তৃণমূল যদি এই ভোটে জিতে যেত তাহলে কী হতো। তৃণমূল জিতে যেতেই পারতো, কারণ একটা বিরাট মুসলিম অংশ, বিরাট মুসলিমদের সব ভোটই ওরা পেয়েছে,
এবং যে ভোট কটা বিজেপি পেয়েছে সেটা ওরাও পেত, কিন্তু এক্সট্রা ভোট যেটা হয়েছে, যেটার জন্য জয় পরাজয় নির্ধারিত হয়েছে, সেটা হচ্ছে কি অমিত শাহ নরেন্দ্র মোদীর যে বুদ্ধি, যে টাকা পয়সা খরচ, যে 5 লক্ষ বিএসএফ নিয়ে এসে ভোটটা করানো, ভোটটাকে 92% অব্দি কাস্ট করানো, এবং এসআইআরে বিরাট ভুয়ো ভোটার বাদ দেওয়া, এতে জিতেছে। কিন্তু যদি তৃণমূল জিতত কী হতো, এক্ষেত্রে ওরা কিছু কিছু ওদের তো মোটা বুদ্ধি, ওরা এখন বুঝছে যে ডিএনএ পাল্টাতে হয়। ওরা যেমনি বাংলাদেশ আর পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের যে যুদ্ধ হয়, সেখানে দেখেছিল যে বাঙালি কালচারে যারা আছে, মানে পূর্ব পাকিস্তান, তারা মানছে না প্রভুদের। 2000 কিলোমিটার দূর থেকে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে শাসন করতে পারছে না, কারণ সব তো বাঙালি, সব রবীন্দ্রিক হয়ে আছে। সেই জন্য তখন ওরা কী করেছিল, ভয়ঙ্করভাবে বুদ্ধিজীবী, প্রফেসর, ইতিহাসবিদ, কবি, সাহিত্যিকদের খুন করে দিয়েছিল। এইভাবে ডিএনএ চেঞ্জ করার পরিকল্পনা ছিল, এবং বাঙালি নারীদের ধর্ষিত করতে হয়েছিল, এবং লক্ষ লক্ষ বেজন্ম জন্মেছিল, যারা পরবর্তী দিনে আলবদর বা এখন যেটা শোনা যাচ্ছে জামাত হয়েছে। তাই যদি হতো, যদি তৃণমূল ক্ষমতায় আসতো, তাহলে একটা ব্রিগেডে বিরাট সমাবেশ হতো, ভারত বাংলাদেশ যৌথ, সেখানে জামাতের নেতারা আসতো, এবং যে আসতো সেই জসিমউদ্দিন আনসারি, যে মমতাকে বাঘ ভাল্লুক বাঘিনীর তুলনা করত, পরবর্তী দিনে খুব সুচারুভাবে পশ্চিমবঙ্গটা জামাতে হাতে থাকতো, এবং আমাদের এখানে জলকে পানি বলার অভ্যাস করাতো, এবং যেটা করাতো সেটা হচ্ছে চুন্নত করাতো। বলতো চুন্নত খুব ভালো জিনিস, মানুষের বেশিরভাগ যৌন রোগ হয় চুন্নত না করার জন্যে। সরকার বলতো আমরা 50,000 করে দেবো যে পুরুষ চুন্নত করাবে, স্বাভাবিকভাবেই সবাই চুন্নত করাতো। বিকাশ ভট্টাচার্যের মধ্যে কেউ আবার ঘরের মাঠে গিয়ে চুন্নত করতো, নিজেকে চুন্নত করাতো, এইরকম একটা হতো আর কি। সে হাস্যকর ব্যাপার হতো। মহিলারাও হিজাব পরতেন, হিজাব মাথা, মানে মুখশ্রীটা থাকবে, মানে কানের দিকে একটু নামিয়ে দেবে, এইভাবে একটা ইসলামিকীকরণের একটা চেষ্টা কিন্তু হতো। আজকে আর কমিউনিস্টদের বলছেন, কমিউনিস্টরা ঘুমিয়েই আছে, ওরা কিছু বলতো না, ওরা মেনে নিত। এবং শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আমাদের যে কেন্দ্রের শাসক, যে ডবল ইঞ্জিন, যে একটা ইঞ্জিনের যে সরকার, তারা কোনোদিনই কিছু বলতো না। ও জলকে পানি বললো, কি চুন্নতের জন্য 50,000 টাকা দিত, কি বাঙালি মেয়েদের হিজাব পড়াতো, হিন্দু মেয়েদের, কেউ কিছু বলতো না, যা করবি কর, যেটা করে আসছে। তা এখন কি হলো না, তৃণমূলটাকে হারিয়ে দিল, তারপরে তৃণমূলকে কবর দিল, কবরের মাটিতে নাঙল দিয়ে দিল, নাঙল দিয়ে ঘাসের বীজ ছিটিয়ে দিল, যে আপাতত মোটামুটি তুমি কবরেই থাকো, তুমি আবার 100 বছর পরে যদি উঠে আসো আলাদা ব্যাপার। এই হয়ে আছে। এখন দেখার বিষয়, যারা নবতৃণমূল করেছে তারা এবারে কি করে। ধন্যবাদ।